সপ্তাহের মধ্যে 25% এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেটা যদি না হয়, না रहेगी বাঁশ না বাজেগি বাঁশুরি। বাঁশি রাখবো না তো বাঁশি বাজবে কি করে? ওর যা দেখছি তাতে মোটামুটি দুটো অফিসারকে মনে হচ্ছে ফাঁসিয়েই ছাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কোনোভাবেই কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে ডিএ দেওয়া যাবে না। আর এটা ভাবার কোনো কারণ নেই যে দুজন অফিসারকে জেলে পাঠিয়ে সরকার 10,000 কোটি টাকা বাঁচিয়ে নেবে। এটা ভাবার কোনো কারণ নেই। পরের অফিসারও রেসপন্সিবল থাকবে। এই ঘটনায় আমি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত, মর্মাহত। তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন, তার টিকিট নিয়েছেন, সেই কাজটাই তো একটা মর্মাহত কাজ। তো মারলো মুসলিম, মরলো মুসলিম, জিতলো মুসলিম। না জিতলো কোথাও? জিতেছে তো মমতা ব্যানার্জি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন বোম মারা লোকেদের। অনুব্রত মন্ডল বলেছিল পুলিশের গাড়িতে বোম মারো, তারপরে তো তাকে মানে তার দীর্ঘদিন নেতা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের পছন্দের তালিকার শীর্ষে থাকবে হয় পার্থ টাইপের, নয় শওকত টাইপের, হয় বোম মারা লোক, আর না হলে দুর্নীতি করা লোক। নির্বাচিত হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস সিপিএম এর বাড়িতে বোম মারছে মানে কি? আচ্ছা, নির্বাচিত হওয়ার পরে লোকের বাড়িতে বোম মারতে হয় কেন? ওরা অ্যাসিওর করতে চাইছে 26-এর নির্বাচনে যাতে কেউ পার্টিসিপেট না করে। কোনো বের করার কোনো পিছনের অঙ্ক নেই, আদালতের নির্দেশ তাই বেরিয়েছে। আর ওখানে কি লেখা থাকতে পারে সেটা রোপা রুল 2019 থেকেই পরিষ্কার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে ডিএ উনি দেখতে অভ্যস্ত নন, উনি দেখতে চান না। বামফ্রন্ট সরকার মনে করেছিল কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে মহার্ঘ ভাতা দেবেন, তাই ডিএর প্রভিশন রেখেছিলেন রোপা রুল 2009-এ। আর মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে কোনোভাবেই কর্মচারীদের ন্যায়সঙ্গত অধিকার হিসেবে ডিএ দেওয়া যাবে না, তাই রোপা 2019-এ কোনো প্রকার প্রভিশন রাখেননি। এবার অনেকে অভিযোগ সরকারকে হয়তো অনেক কথা বলছেন, ঠিক কথায় অভিযোগ সরকার তিনি রেকমেন্ডেশনে এটা রাখেননি, কিন্তু তারপরেও চাইলে সরকার রোপা 2019-এ ডিএর প্রভিশন রাখতে পারতেন। কারণ 3টে কন্ডিশন হতে পারে। এক, ষষ্ঠ বেতন কমিশনের রেকমেন্ডেশন সরকার গোটাটা অ্যাকসেপ্ট করলেন বা পার্শিয়ালি অ্যাকসেপ্ট করলেন, এটা যেমন দ্বিতীয় কন্ডিশন হতে পারে। তৃতীয় আর একটা কন্ডিশন হতে পারে যে অ্যাকসেপ্টই করলেন না, ফলে পার্শিয়ালি অ্যাকসেপ্ট করে অন্য অংশ অ্যাকসেপ্ট করলেন, ডিএটা রেখে দিলেন অ্যাজ ইট ইজ, যেটা বামফ্রন্ট সরকারের সময় যেমন ডিএর প্রভিশন ছিল সেই সেম অ্যাজ ইট ইজ প্রভিশন রেখে দিতেন। তাহলে কর্মচারীরা এআইসিপিআই অনুযায়ী ডিএ না পেলে আদালতে দ্বারস্থ হতো, তারা ডিএ পেয়ে যেত। যেমনভাবে রোপারুল 2009-এর সাপেক্ষে মলয় মুখার্জিদের করা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের করা মামলা যেভাবে আমরা লড়ে সবার জিতেছি, ওইভাবে জিততে পারতাম যদি উনি না দিতেন। দেখেছে, আরে বাবা, না रहेगी বাঁশ না বাজেগি বাঁশুরি। অর্থাৎ বাঁশি রাখবো না তো বাঁশি বাজবে কি করে? ওর যা দেখছি তাতে মোটামুটি দুটো অফিসারকে মনে হচ্ছে ফাঁসিয়েই ছাড়বে। 6 সপ্তাহের মধ্যে 25% এরিয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেটা যদি না হয়, ফলে সেখানে কন্টেম্প্ট হবে। যদি কন্টেম্প্ট হয়, কন্টেম্প্টের শাস্তি সকলেই জানেন, গোটা রাজ্যের মানুষের এখন মুখস্থ হয়ে গেছে। ফলে দুটো অফিসার যাবে, মুখ্য সচিব, অর্থ সচিব প্রস্তুত নিন, হতে দিন, সময়টা বেরোতে দিন। আমরা যা আইনগত পদক্ষেপ নেব, কন্টেম্প্ট করব। সেক্ষেত্রে আদালতে গিয়ে বলতে হবে যে কেন তারা নির্দেশ মানেননি, আদালত স্যাটিসফাই না হলে জেলে পাঠাবে। ওটা তো 6 পে কমিশনের রেকমেন্ডেশন, যেটা অভিরূপ সরকার বানিয়েছে। দেখুন, পে কমিশনের রেকমেন্ডেশন বাধ্যতামূলক নয়, যা পে কমিশনের রেকমেন্ডেশন সরকার মানতে বাধ্য নয়। এইটা যদি বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে কোনো এক বুদ্ধদেব ভট্টাচার্যদের আমলে যদি কোনো একজন পা চেটে যদি ধরুন কেউ পে কমিশনের মাথায় বসলো এবং সেই পে কমিশনের যদি রেকমেন্ডেশন এটা হতো আর কি, তাহলে তারা নিতই না। তারা নিজের মতো করে যে ডিআইআইসিপি অনুযায়ী দিতে হবে সেই প্রভিশন রাখতো। দেখুন, রুল ফ্রেম করে সরকার, পে কমিশনের রেকমেন্ডেশন সরকার মানতে বাধ্য নয়। অভিরূপ সরকার লিখেছে, সে তো মমতা ব্যানার্জির বেসিক্যালি যা লিখেছে মমতা ব্যানার্জির ইচ্ছাই লিখেছে। ঐচ্ছিক নাকি অনৈচ্ছিক, মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় লিখেছে। এটা খুব পরিষ্কার। বন্দ্যোপাধ্যায়ের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এত দুর্নীতি করেছেন, এত রকমের দুর্নীতি করেছেন যে কেউ বাঁচতে পারেনি।
পিসিকে জিজ্ঞাসা করুন যে পিসি তুমি এত দুর্নীতি করেছো কেন, তাহলেই পরিষ্কার হয়ে যাবে। উনি যদি এটা ওনার পিসিকে জিজ্ঞাসা করে নেন তাহলেই পরিষ্কার হয়ে যাবে। বেকার অত দূরে গিয়ে সবাই চিৎকার করে বলার দরকার কি? বাড়িতে ডেকে বা পিসির বাড়িতে একদিন গিয়ে যে ও পিসি তুমি এত দুর্নীতি করেছো কেন, যাতে টেন্টেড আনটেন্টেড এটা সেগ্রিগেশনই করা সম্ভব হচ্ছে না, এটা পিসিকে জিজ্ঞাসা করে নিলে পরিষ্কার হয়ে যাবে। পিসি এত রকম দুর্নীতি করেছে, ও পৃথকীকরণ করা কারোর বাপের সাধ্য নয়। ফলে বুঝতে পারছে কেউ করতে পারেনি। ওনার পিসি এত রকম দুর্নীতি করেছে, কেউ ওটা ডিস্টিংগুইশ করতে পারেনি, কেউ ওটা সেগ্রিগেশন করতে পারেনি, পৃথকীকরণ করা সম্ভবই হয়নি। দেখুন, সুপ্রিম কোর্টের সময়সীমা শেষ হয়ে গেলে আমরা আইনগত পদক্ষেপ নেব, এবং সেক্ষেত্রে এটুকু নির্দিষ্টভাবে বলা যায়, দেখুন সুপ্রিম কোর্ট জানে তার নির্দেশকে কীভাবে এক্সিকিউট করিয়ে নিতে হয়। আপনি যদি ভেবে থাকেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ, আমি ইচ্ছা হলো রথে দুদিন ঘুরে ফিরে এলাম, দীঘাতে বেশ সমুদ্রের পাশে ঘুরে টুরে আসবো, হ্যাঁ, অফিসারদের নিয়ে ঘুরে আসবো, তারপরে দেখবেন সেই অফিসারদের লুঙ্গি, গামছা, তারপরে সাবান, এসব তেল সব কিনতে হচ্ছে ব্যাগে নিয়ে, জেলে যাওয়ার জন্য আর কি। দেখুন, খুব পরিষ্কার কথা, আদালতের নির্দেশ না মানলে কন্টেম্প্ট হবে, আর কন্টেম্প্ট হলে নিশ্চিতভাবে ফেস করতে হবে। আর এটা ভাবার কোনো কারণ নেই যে দুজন অফিসারকে জেলে পাঠিয়ে সরকার 10,000 কোটি টাকা বাঁচিয়ে নেবে, এটা ভাবার কোনো কারণ নেই। পরের অফিসারও রেসপন্সিবল থাকবেন ওই অর্ডার এক্সিকিউশন করার জন্য। উপনির্বাচনে রক্ত ঝরলো এক চতুর্থ শ্রেণীর বাচ্চারা। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে আমাদের রাজ্যে? উপনির্বাচনেও কি খুন দরকার, রক্ত দরকার? আমার সঙ্গে রয়েছেন আইনজীবী ফিরদৌস শামীম। বলছি উপনির্বাচনেও কি রক্ত দরকার? জয় করে ওর ভয় যায়নি, তার কারণ খুব পরিষ্কার। ওরা জানে জয় কিভাবে হয়েছে। ওরা অ্যাকচুয়ালি এই লুটের ভোট করে জয় লাভ করেছে, এবং শুধু তাই না, খুব পরিষ্কার করে বললে ভোট লুট করেছে আর দুর্নীতি করে ওরা ভোট করিয়েছে। দেখুন, জনগণ ওদেরকে যদি স্বেচ্ছায় ওদেরকে নির্বাচিত করত, তাহলে এই জয়ের পরে বাড়িতে বাড়িতে বোম মারতে হতো না। ওরা অ্যাসিওর করতে চাইছে 26-এর নির্বাচনে যাতে কেউ পার্টিসিপেট না করে। জনগণের পার্টিসিপেশন তৃণমূল কংগ্রেস চাইছে না। মানে ভয় দেখাচ্ছে। একদম। ওরা জানে জনগণ যদি ভোট দেয় তাহলে তৃণমূল কংগ্রেস নির্বাচিত হবে না। তৃণমূল কংগ্রেস নির্বাচিত হবে তখনই যদি তৃণমূল কংগ্রেসই শুধুমাত্র ভোট দেয়। ওই যে বাড়ি বাড়ি লক্ষ্য করে সিপিএম এর সমর্থকদের বাড়িতে বোমা নিক্ষেপ করা হলো, তাদের ছাদে, তাদের ঘরে, কি বলবো? অবভিয়াসলি সেটাই তো হয়েছে। ভোটে নির্বাচিত হয়েছে, তৃণমূল কংগ্রেসই নির্বাচিত হয়েছে। আচ্ছা, নির্বাচিত হওয়ার পরে লোকের বাড়িতে বোম মারতে হয় কেন? নির্বাচিত যদি আপনি সঠিক পদ্ধতিতে হন, তাহলে আপনি জয়যুক্ত হওয়ার পরে একজন এমএলএ এর কাজ কি? সে সেই বিধানসভা ক্ষেত্রের প্রত্যেকের বিধায়ক, প্রত্যেকের রেসপন্সিবিলিটি নেওয়া। উল্টা কি দেখলাম, নির্বাচিত হয়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেস সিপিএম এর বাড়িতে বোম মারছে। মানে কি? ভয় দেখাচ্ছে, সন্ত্রাসের রাজনীতি কায়েম করছে। এই ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত, আমি মর্মাহত। দেখুন, তৃণমূল কংগ্রেস করে আর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেছে, তাই আলিফা আহমেদ দেখুন, মর্মাহত তৃণমূল কংগ্রেস করে। তৃণমূল কংগ্রেসের মানে নাম লেখানোটাই তো মর্মাহত একটি কাজ। তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন, তার টিকিট নিয়েছেন, সেই কাজটাই তো একটা মর্মাহত কাজ। তো সেদিনই মর্মাহত হওয়া উচিত ছিল যেদিন তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছেন। শিক্ষিতা মহিলা, দেখুন, শিক্ষিতা মহিলা, সংখ্যালঘু পরিবারের শিক্ষিতা মহিলা, তিনি অন্য যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারতেন। তার বাবাও এই তৃণমূল কংগ্রেসের সদস্য ছিলেন, কিন্তু এটা তো নতুন প্রজন্মের, যে কোনো রাজনৈতিক দলে যোগদান করতে পারতেন, তৃণমূল কংগ্রেসের। তৃণমূল কংগ্রেসের যোগদানটাই হচ্ছে একটা মর্মাহত কাজ। ফলে তৃণমূল কংগ্রেসের যোগদান ইটসেলফ সেটাই হচ্ছে একেবারে ব্যাড। একদম। আমি বলছি আইসি চোখে চোখ রেখে প্রশ্ন করছেন সদ্য বালিকাহারা মা, বলছেন আপনারা সব জানতেন, আপনারা সব জেনেছেন, তবু অ্যারেস্ট করেননি কেন? এইভাবে আমার ছেলেটাকে ফিরিয়ে দিন আমার। একদমই। শুধু দেখুন, আমি আবার বলছি যে এই কাণ্ড যারা ঘটিয়েছে প্রত্যেকের একেবারে সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। তার কারণ খুব পরিষ্কার, যে একটি ভোটে নির্বাচিত হয়ে যাওয়ার পরে
কিভাবে এইভাবে সন্ত্রাস ছড়ানো যায়? মুখ্যমন্ত্রী বলছে পুলিশকে ব্যবস্থা নিতে বলবো। কি ব্যবস্থা নিতে হবে? একটা প্রাণ চলে গেল, তারপরে ব্যবস্থা? আর এই রাজ্যে তো মুখ্যমন্ত্রী সবাইকে শিখিয়েছেন। আপনার মনে নেই মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক সবাই বলেন তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। এই বলার পরে সেই যাকে বলেছিল তুই তো বোম বাঁধিস তাকেই বিধানসভার টিকিট দিয়েছিল। কেন? মুখ্যমন্ত্রী চান এই রাজ্যে যাতে ওই রকম বোম মারা হয়। পুলিশের গাড়িতে বোম মারো এই কথা বলার পরে অনুব্রতকে মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? ওর মাথায় কম অক্সিজেন যায়। আচ্ছা, মাথায় কম অক্সিজেন গেলে কেউ বলবে পুলিশের গাড়িতে বোম মারো? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন বোম মারা লোকেদের। অনুব্রত মন্ডল বলেছিল পুলিশের গাড়িতে বোম মারো, তারপরেই তো তাকে মানে তার দীর্ঘদিন নেতা রেখেছেন। এই বিধায়ক, ওর কি নাম জানো? ওই বিধায়কটা শওকত, তাকে বলছে তুই বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। তাকে এমএলএ টিকিট দিলেন। বোমা গুলির রাজনীতি। যারা যারা বোমা, তৃণমূল কংগ্রেসের দুই ধরনের রাজনীতিবিদ আছে। এক, যারা বোম পছন্দ করেন, বোম মারতে পারেন তারা। আর দ্বিতীয় হচ্ছে যারা ভালো দুর্নীতি করতে পারেন, অর্থাৎ পার্থ চ্যাটার্জি টাইপের, না হলে শওকত টাইপের। তৃণমূল কংগ্রেসের পছন্দের তালিকার শীর্ষে থাকবে হয় পার্থ টাইপের, নয় শওকত টাইপের। হয় বোম মারা লোক, আর না হলে দুর্নীতি করা লোক। কুণাল ঘোষ বলছে এর মধ্যে চক্রান্ত থাকতে পারে, কারণ মেলাইন করার জন্য হতে পারে। তাহলে ওর দলের যারা সদ্য নির্বাচিত বিধায়ক কেন মর্মাহত হচ্ছে? তাকে কেন মর্মাহত হতে হচ্ছে? তাহলে মানে ওই চক্রান্তের জন্য মর্মাহত হতে হচ্ছে? ওই চক্রান্তের জন্য কি মর্মাহত হতে হচ্ছে? এই জবাব তো ওদের দিতে হবে। দেখুন, আমি যদি তর্কের খাতিরে ধরে যারা শূন্য হয়ে গেছে তারা পাশে। আমি প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা যদি করে থাকি, সেটা তো কাজ তো পুলিশের। ধরুন শূন্য হয়ে যাওয়া দল নিজেরাই নিজেদেরকে মারছে, এটাই যদি হয়ে থাকে, পুলিশের কাজ কি? পুলিশ কিসের জন্য আছে? পুলিশের আইবির কাজ কি? এত বোম এলো কোথা থেকে? এই জবাব তৃণমূল কংগ্রেস দেবে না, এই জবাব মমতা ব্যানার্জি দেবে না, এই জবাব মুখ্যমন্ত্রী দেবে না। এই বোম জোগাড় হলো কি করে? এই রাজ্যে এত বোম গুলিয়ে আসলো কোথা থেকে? তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর পুলিশকে গুলি করেছে, মনে আছে? গার্ডেন রিচ। তৃণমূল কংগ্রেসের এমএলএ খুন হয়ে গেছে নদিয়া। তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত বলছে পুলিশের গাড়িতে বোম মারো, বীরভূম। শওকত, প্রশাসনিক সবাই বলছে তুই তো বাস স্ট্যান্ড নিয়ে কি করবি, তুই তো বোম বাঁধিস। পুলিশ বলছে যে খতিয়ে দেখবো কি করে হয়েছে। আমি বলছি সবাই জানলো বোমা ফেটে হয়েছে ভিতরটা, ওনারা জানলেন না, আইসি জানলেন না। পুলিশের কাজ যদি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে খিচুড়ি বেলানো হয়, কিছু কিছু পুলিশ তো সেটা কাজ ধরে নিয়েছে। আর মমতা ব্যানার্জির কাজ যদি এটা হয়, থানা থেকে গিয়ে অ্যারেস্টেড পার্সনকে ছাড়িয়ে নিয়ে এসে বলেন যে আমি গুন্ডা কন্ট্রোল করি, থানা থেকে লোকজন ছাড়িয়ে নিয়ে চলে আসছে, দিয়ে বলছেন আমি গুন্ডা কন্ট্রোল করি। এটা যদি মমতা ব্যানার্জির কাজ হয়, তাহলে বুঝতেই হবে যে পুলিশের কাজ আর মমতা ব্যানার্জির কাজ কি। আমি বলছি ফিরোজা, তামান্না খাতুন, আনিস খান, মইদুল মিদ্দা, আমি বলি একের পর এক নিষ্পাপ প্রাণ ঝরে যাচ্ছে কার্যত। মারলো মুসলিম, মরলো মুসলিম, জিতলো মুসলিম। না না, জিতলো কোথাও? জিতেছে তো মমতা ব্যানার্জি। মুসলিম নয়। দেখুন ওই আরিফা আহমেদ। ওই দেখুন, একটা ওই আলিফা আহমেদ দিয়ে যদি মমতা ব্যানার্জিকে বুঝতে চান তাহলে মুশকিল হবে। একটা শওকতকে দিয়ে যদি মমতা ব্যানার্জিকে বুঝতে চান তাহলে মুশকিল হবে। মানে আপনি বলছেন মারলো মুসলিম, মরলো মুসলিম, জিতলো মমতা ব্যানার্জি। দেখুন, দেখুন এদের চরিত্র, মানে এই বিশেষ করে তৃণমূল কংগ্রেসের এই চরিত্র যদি বিশ্লেষণ করেন, এরা ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে। ও হিন্দু মুসলিম সকলকে ইউজ করতে পারে। কিন্তু কিন্তু সব থেকে বেশি যাদের ইউজ করে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা হচ্ছে মুসলিমদের। ও তো বলেছিলেন, কি কি বলেছিলেন, দুধের গাইটায় কি সব বলেছিলেন সব। হ্যাঁ, ফলে দেখুন, তৃণমূল কংগ্রেস সব থেকে বেশি ক্ষতি করেছে মুসলিম। আপনি যদি মুসলিম হিসেবে দেখেন, সব থেকে বেশি ক্ষতি করেছে। কেন করেছে? এক, ওবিসি। যদি মমতা ব্যানার্জি যদি রাজ্যের মুখ্যমন্ত্রী না হতো, কত ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতো, কত ছেলে প্রফেসর হতো, মুসলিম বাড়ির ছেলে মেয়েরা। ফিরোজা, একই সাথে আমি বলছি কল্যাণময়ী ব্যানার্জি কার্যত তিনি আজকে জামিন পেলেন। সে তো আর পার্মানেন্ট ছাড় পায়নি। জামিন তো একসময় সবাই পাবে, তার মানে এই নয় যে মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একসময় না একসময় আন্ডার ট্রায়াল প্রিজনার ছাড়া পাবেনি। আমি বলছি শারীর শিক্ষা, কর্মশিক্ষা আজকে সিবিআই তদন্তের নির্দেশ হলো। সিবিআই এর
আইনজীবীকে ডেকেছিলেন, তদন্তের নির্দেশ হয়নি। কারণ হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে করতে সোমেন নন্দীর মামলায় RC6 সিবিআই একটা থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে বলেছিলেন যে ওয়ার্ক ফিজিক্যালেও সেখানেও টাকা লেনদেন হয়েছে। তো জজ সাহেব আজকে জানতে চেয়েছিলেন সিবিআই এর যিনি আইনজীবী ছিলেন তাদের কাছ থেকে যে বলুন কোন মেটেরিয়ালের উপর ভিত্তি করে আপনারা এই কনক্লুশনে পৌঁছেন। কারণ চার্জশিট মানে হচ্ছে ফাইনাল রিপোর্ট, তাহলে তো নিশ্চিতভাবে মেটেরিয়াল রয়েছে। এই মেটেরিয়াল গুলো সেগুলোকে জজ সাহেব বলেছেন সেগুলোকে আদালতের সামনে রাখেন, এটুকুই বলেছেন। এখনো সিবিআই তদন্ত ওয়ার্ক ফিজিক্যালে হয়নি, কিন্তু প্রাথমিকের সিবিআই তদন্ত আইনজীবী ডেকে পাঠিয়েছিলেন এবং ইনস্ট্রাকশন আনতে বলেছেন। ফলে সেখানে পরের দিন মামলা হবে আবার। ফলে সেখানে এখনো পর্যন্ত অন্য যে নিয়োগ প্রক্রিয়া নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি সেগুলোতে সিবিআই তদন্তের নির্দেশ রয়েছে। এটা হবে, আবার শুনানি হবে।